নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই অন্নপূর্ণা যোজনার ফর্মটি পূরণ করে দেখাবো। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বেশি দেরি না করে এই অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটি ফিল আপ করি। তো এখানে সর্বপ্রথমে আপনাকে পারিবারিক পরিচয় দিতে বলছে, মানে ক অপশানে। তারপরে এখানে আপনাকে মানে সঠিক হলে টিক দিতে বলছে, টিক চিহ্ন দিতে বলছে। তো প্রথমে 1 নম্বরে কী রয়েছে? 1 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের নাম বা HOF। HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে আপনি হেড অফ দ্য ফ্যামিলির পুরো নাম দিবেন। তো হেড অফ দ্য ফ্যামিলি হয় আপনার আপনার মা হতে পারে, কিংবা বাবা হতে পারে, কিংবা বয়স্ক লোক অথবা শ্বশুর কিংবা শাশুড়ি এরকম হতে পারে। তো এখানে ধরুন হেড অফ দ্য ফ্যামিলি আমার বিমল মাহাতো। তো বিমল মাহাতো আমি এখানে লিখলাম। হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে আপনাকে লিখতে হবে। হয় আপনি এটা বাংলাতেও লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনাকে লিখতে হবে জন্ম তারিখ। জন্ম তারিখটি কার দেবেন? জন্ম তারিখটি দেবেন এই হেড অফ দ্য ফ্যামিলির, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বারের হেড আপনার, তার জন্ম তারিখটি আপনাকে এখানে বসাতে হবে। তো তারপরে আছে পারিবারিক প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ কি। তো হেড অফ দ্য ফ্যামিলি যদি আপনার পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষ করবেন, অথবা যদি মহিলা হয়ে থাকে তাহলে আপনি মহিলা করবেন। তারপরে রয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার। তারপরে আপনি ওই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির যাকে করেছেন তার আধার নাম্বারটি এখানে পুট করবেন। তারপরে রয়েছে 5 নম্বর অপশানে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে মানে ডিজিটাল রেশন কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে এখানে মানে ডিজিটাল রেশন কার্ডের আইডি নাম্বারটি এখানে লিখতে হবে আপনাকে। তারপর 6 নম্বর অপশানে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। এখানে পরিবারের সদস্য সংখ্যা আপনাকে লিখতে হবে। ধরুন 5, 6, 6-এর বেশি তো এখানে লেখা যাবে না। তো 6, যদি 6 জন থাকে তো 6 জন করবেন, 2 জন থাকলে 2 জন করবেন। তারপরে রয়েছে ঠিকানা। তো ঠিকানা এখানে প্রথমে আপনার ভিলেজ অথবা গ্রামের নাম লিখবেন। তারপরে পোস্ট অফিসের নাম দেবেন। তারপর থানা, PS, পুলিশ স্টেশন, এখানে থানা লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডার পড়ছেন সেটি লিখবেন। তারপরে আপনাকে পিন নাম্বার পুট করবেন। ঠিক এইরকম ফরম্যাটে লিখলে আপনার সবগুলি এখানে হয়ে যাবে। তারপরে আপনি এখানে স্টেট লিখবেন। স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল, সাধারণত ওয়েস্ট বেঙ্গলেই সবই হবে। তারপরে আপনাকে এখানে যোগাযোগ নাম্বার দিতে বলছে। তার যোগাযোগ নাম্বারটি কী বলছে? বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারটি এখানে আপনাকে পুট করতে বলছে। তারপরে অপশানটিতে কী রয়েছে? 9 নম্বর অপশানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, এগুলি আপনাকে এখানে দিতে বলছে। তো এখানে পরিবারের প্রধান যেমন আমি এখানে বিমল মাহাতো করেছি। তো উপরে দেখুন, উপরে যেমন আমি বিমল মাহাতো করেছি, ঠিক সেই নামটি এখানে আপনাকে লিখতে হবে, বিমল মাহাতো। তারপরে আপনাকে প্রথম সদস্য মানে আপনি যে কোনো দিতে পারেন। তো এখানে আমি মানে যার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারটি যার জন্য করা হচ্ছে তারই নাম দিয়েছি। তো এখানে আমি দিয়েছি অর্চনা মাহাতো। তারপরে ওনার জন্ম তারিখ 1/2/1990। তারপরে রয়েছে লিঙ্গ। তো লিঙ্গ এখানে ফিমেল। তারপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক মানে হচ্ছে মানে এই বিমল মাহাতোর সঙ্গে এই অর্চনা মাহাতোর সম্পর্ক কী। তো এটি হচ্ছে যেমন ডটার, কন্যা। তো এখানে আমি ডটার লিখেছি। তারপরে আধার নাম্বারটি এটি এই অর্চনা মাহাতোর আধার নাম্বার দিতে হবে, অথবা মানে যার এখানে নাম লিখবেন তার এই আধার নাম্বারটি এখানে দিতে হবে। তারপর রয়েছে সদস্য টু অথবা 2 নম্বর সদস্য। তো আপনি পরিবারের একজনের নাম এখানে দেবেন। যেমন এখানে মনোজিৎ মাহাতো দিয়েছি, জন্ম তারিখ 2/3/2000। তারপরে লিঙ্গ মেল, তাই এম লিখেছি। তারপরে এগুলি আর করতে হবে না। চলে যায় এবার 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে সেম এইভাবে রয়েছে ডিটেলস এই জায়গা পর্যন্ত। তারপরে কি রয়েছে? পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি মানে যে বিমল মাহাতো লিখেছিলাম, তো ওনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড লাগাতে হবে। তারপর সদস্য একে আপনি যার নাম লিখেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, প্রথমে রয়েছে ব্যাঙ্ক নেম, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপর IFSC কোড বসিয়ে দেবেন। তারপরে এদিকে একটা কন্ডিশন রয়েছে, DBT ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। আচ্ছা, যদি DBT লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটি প্রদান করতে বলছে এখানে এই অপশানগুলোতে। তারপরে চলে যায় 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে রয়েছে এপিক অথবা ভোটার তালিকায় অংশ নম্বর সহ, মানে ভোটার লিস্টের নাম্বার। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যাকে দিয়েছেন, তো ওনার এখানে বিধানসভা ক্ষেত্র বা অংশ নম্বরটা দিতে হবে। তারপরে সদস্য 1, 2 করে এইভাবে যেগুলিকে আপনি 1, 2 করেছেন তো তাদের এপিক নাম্বার যদি থাকে তো দিতে হবে, কিংবা 18 বছরের নিচে হলে তাহলে ফাঁকা রেখে দিতে হবে। তারপর 12 নম্বরে রয়েছে বিভাগ। যদি আপনি UR হন মানে জেনারেল যেটা বলে, তারপরে যদি EWS যদি হন আপনি তাহলে এখানে ক্লিক করবেন। তপশিলি জাতি অথবা SC যদি হন তাহলে এই ঘরটিতে ক্লিক করবেন, মানে রাইট চিহ্ন দেবেন। তপশিলি উপজাতি ST যদি হয়ে থাকেন তাহলে এই ঘরটিতে রাইট চিহ্ন দেবেন।
এবং অন্যান্য অথবা ওবিসি যদি হয়ে থাকেন তাহলে এই ঘরটিতে টিক করবেন। আর বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী এটি যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন। তারপরে খ অপশানে চলে যায়। খ অপশানে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি হ্যাঁ হয়, যদি আপনি এখানে হ্যাঁ করেন তাহলে এখানে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটি আপনাকে রাইট চিহ্ন করতে হবে। 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না? যদি পরিবারটি মাসিক রেশন তুলে, মানে প্রত্যেক মাসে রেশন তুলে তাহলে হ্যাঁ করবেন অথবা না করবেন, যদি না তুলে তাহলে না করবেন। সম্পদ। তারপরে গ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে? আপনার মানে 3টি বা 3টির বেশি যদি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ করবেন, অথবা যদি না থাকে তাহলে না করবেন। পরিবারের জমির মালিকানা, যদি আপনি পরিবারের জমির মালিকানা থাকে কিংবা আপনি লিজে থাকেন তো না করবেন, যদি জমির মালিকানা হন তাহলে হ্যাঁ করবেন, এই অপশানটিতে রাইট চিহ্ন দেবেন। তারপর চলে যায় 4 নম্বর পেজে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এখানে আপনার সকল সদস্যের মোট জমির পরিমাণ কত ওই শতকে লিখতে বলছে। তারপরে রয়েছে 4 নম্বর অপশানটিতে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি আপনাদের 4 চাকার গাড়ি থাকে অবাণিজ্যিক তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে অথবা গাড়ির নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে কি বলছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটিও এখানে লিখতে হবে। তো গাড়ির ধরন কীরকম, ওই গাড়ি, জিপ, ট্র্যাক্টর ইত্যাদি হতে পারে, তো যেটি হবে সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপরে 5 নম্বর অপশানে কী বলছে, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না অপশানে রাইট চিহ্ন দেবেন। তারপরে চলে যায় আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ, যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ করবেন, আর যদি না দেয় তাহলে না করবেন। তারপরে বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড, হ্যাঁ, যদি হ্যাঁ মানে যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। মানে হেড অফ দ্য ফ্যামিলির প্যান নাম প্রথম থেকে দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম প্রথম লিখতে হবে, তারপর প্যান নাম্বার লিখতে হবে। যদি না থাকে তাহলে পুট করার কোনো দরকার নেই। তারপর 3 নম্বর অপশানে কী বলছে, কর্মসংস্থানের ধরন, মানে আপনার পরিবারের কেউ যদি কর্মসংস্থানে মানে কোনো জায়গায় কাজ করে, সরকারি বেসরকারি এই ধরনের হয়, তাহলে এগুলিতে আপনি দেখে নিয়ে অবশ্যই এগুলিতে টিক চিহ্ন দেবেন। তারপরে আপনার 4 নম্বর অপশানে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা। তো এখানে আপনি যদি 2 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক হয় তাহলে 2 জন লিখবেন এখানে, এবং যদি অশিক্ষিত 3 জন হয় তাহলে 3 জন লিখবেন, মানে আপনার হিসাবে আপনি এখানে পুট করবেন। আর তারপরে এখানে রয়েছে পরিবারের প্রধান, যদি উনি শিক্ষিত হন তাহলে শিক্ষিত করবেন। তারপর সদস্য একে আপনি যাকে রাখবেন সে যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত করবেন, অথবা যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত, এখানে রাইট চিহ্ন দেবেন। তারপর চলে যায় 7 নম্বর পেজে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? যদি আপনার এগুলির মধ্যে হয়ে থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, সাধারণত এগুলি নাই হবে। তারপরে রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনার পরিবারের কোনো সদস্য যদি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখানে না অপশানে ক্লিক করবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? তো এগুলি সাধারণত নাই হবে, তো এখানে আপনি নাই করবেন। যদি ইনকাম ট্যাক্স অথবা জিএসটি নিবন্ধিত আছেন তাহলে তো হ্যাঁ করবেন। তাহলে পরিবারের মোট বার্ষিক আয়, তো আপনার পরিবারের মোট বার্ষিক আয় যে কোনো হতে পারে, তো আপনি এখানে অঙ্কে লিখে দেবেন কত। সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে আপনি কী করবেন, তাহলে যদি থাকে তাহলে আপনি এগুলির মধ্যে হ্যাঁ করবেন, আর যদি কোনো ইস্যু না থাকে তাহলে প্রযোজ্য নয় অপশানে টিক করবেন। তারপরে আমরা চলে যাই 8 নম্বর পেজে, অন্যান্য কিষাণ ক্রেডিট অথবা কেসিসি, কিষাণ ক্রেডিট আইডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থাকে, যদি ধরুন হেড অফ দ্য ফ্যামিলি কিছু একটা থাকে তাহলে সেখানে মানে তার নাম্বারটি লাগবে, আইডি নাম্বারটি লাগবে, কবে ইস্যু হয়েছে সেগুলি দিতে হবে। তো যদি থাকে তাহলে দেবেন, না হলে এগুলি ফাঁকা রেখে দেবেন। কী বলছে, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা? যদি প্রযোজ্য হয় তাহলে প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয় করবেন, যদি না হয় তাহলে না।
এগুলো আশা করি সব প্রায় না হবে। তো আপনার যেটি হবে সেটি আপনি করবেন ওখানে। তো চলে যায় 9 নম্বর পেজে। 9 নম্বর পেজে কী রয়েছে, অপশানে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। অপশানে ওই যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আচ্ছা, যারা মানে বিদ্যালয়ে অথবা স্কুলে পড়ছে তাদের পরিবারের সকল শিশুর মানে বাচ্চাদের বিবরণটা দিতে বলছে। যদি প্রথমে শিশুর নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন, যদি সে প্রাইভেট স্কুলে পড়ে তাহলে এখানে বেসরকারি লিখতে হবে, স্বীকৃত মাদ্রাসায় পড়ে তাহলে এখানে টিক মারবেন, অন্যান্য মাদ্রাসা তাহলে এখানে টিক মারবেন। তাহলে বেশিরভাগ সরকারি স্কুলে পড়ে তো তাহলে সরকারি করবেন, যদি আপনার হিসাবে যেটি হবে সেটি আপনি করবেন। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। সদস্য 1, যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে তাহলে এই অপশানটিতে টিক দিবেন, যদি এখনও করা হয়নি তাহলে এটিতে করবেন। এইভাবে যদি আরও শিশু থাকে, শিশু সদস্য 2, শিশু সদস্য 3, শিশু সদস্য 4, যদি শিশু একটি থাকে তাহলে একটিতেই দেবেন ঠিক। তারপরে 6 অপশানে কী রয়েছে, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা, যেমন আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেই রকম শিল্পী ভাতা, এরকম ইত্যাদি যদি আপনি পেয়ে থাকেন কোনো একটা, তাহলে হ্যাঁ করবেন। আর যদি না থাকে তাহলে না করবেন। এইভাবেই সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এরকমভাবে যে যিনি পান তারটাতেই হ্যাঁ করবেন। তো প্রত্যেকজনেরই লিখতে হবে। ধরুন এখানে 3 নম্বর সদস্য লিখলাম, 3 নম্বর সদস্যে পায় না, তো না অপশানে। তারপরে চলে যায় এই 12 নম্বর পেজে, কী বলছে, বর্গীজ ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করেছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে একটা ডিসক্লেমার দেওয়া রয়েছে, অন্য কিছু নয়। যদি আপনি ঠিকঠাক দেন তাহলে আপনার এখানে ভয়ের কোনো কারণ নেই। তাহলে সম্মত এখানে রাইট চিহ্ন দেবেন। তারপরে এখানে মানে যে করছে, যার অন্নপূর্ণা ভাণ্ডারটি হবে, তার এখানে সিগনেচার করে দিতে হবে। তারপরে একদম লাস্ট অপশানে এগুলি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এগুলি কিন্তু আপনাকে ফর্মটাই কিছু করতে হবে না, এগুলি কিন্তু ওনারাই ফিল আপ করবেন এবং এটি আপনাকে দিয়ে দেবে। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।